আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি এনটিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান, স্বৈরাচারের ধ্বংস করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আরও জানাচ্ছেন শেখ খলিল সোহেল। নিউ ইয়র্কে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের মুখোমুখি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার, নির্বাচন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ প্রসঙ্গে প্রফেসর ইউনূস বলেন, সংস্কারের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনই তার সরকারের প্রধান লক্ষ্য। স্বৈরাচার সরকার সবকিছু ধ্বংস করে গেছে। ছাত্র জনতার বিপ্লবের পর আমরা বিপর্যস্ত অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেয়েছি। এমন পরিস্থিতিতে আমাদের দায়িত্ব নিতে হয়েছে। আগের ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে নতুনভাবে গড়তে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেন, নির্বাচন অনুষ্ঠানের আপাতত কোনো সময়সীমা তার কাছে নেই। সংস্কার কমিশনের সুপারিশের পর নির্বাচন হবে। আমরা এখন সংস্কার কার্যক্রম শুরু করেছি। সংস্কারের কাজ সম্পন্ন হলে নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন বাংলাদেশে নতুন সরকার আসবে। স্বৈরাচার সরকারের কর্মকর্তা এবং নেতাদের বিচার এবং গণপিটুনি সংক্রান্ত প্রশ্নের জবাবও দেন ডক্টর ইউনূস। বর্তমান বাংলাদেশে কেউই রাজনৈতিক প্রতিশোধের শিকার হচ্ছে না। যারা ছাত্র জনতাকে হত্যা করেছে তারা দেশ ছেড়ে পালিয়েছে। যারা দেশে আছে তাদেরকে অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হচ্ছে, দলীয় বিবেচনায় নয়। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। তিনি যদি অপরাধ করে থাকেন তাহলে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা প্রয়োজন। দেশে ন্যায় বিচারের যাত্রা শুরু হয়েছে, তাকেও সেটা মোকাবেলা করা উচিত। তাছাড়া ভবিষ্যতে নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানান 84 বছর বয়সী নোবেলজয়ী ইউনূস। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক গুম তদন্ত কমিশনে আরও 20 জনের তালিকা দিয়েছে। দুপুরে রাজধানী গুলশানে গুম তদন্ত কমিশন কার্যালয়ে সংগঠনটির একটি প্রতিনিধি দল তালিকা জমা দিতে আসে। মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিতা ইসলাম তুলি বলেন, গুমের শিকার অনেক ব্যক্তির স্বজনেরা কিভাবে তথ্য সরবরাহ করতে হবে সে বিষয়ে না জানার কারণে তথ্য দিতে পারছেন না। এসব বিষয়ে সহায়তা করছে মায়ের ডাক। তাদের সংগঠন এখন পর্যন্ত মোট 54 জন গুম হওয়া ব্যক্তির তথ্য কমিশনে জমা দিয়েছে বলে জানান তিনি। তালিকার বাইরেও অনেক গুম হওয়া মানুষ রয়েছেন উল্লেখ করে প্রকৃত গুমের সংখ্যা সংগ্রহ করে শীঘ্রই এসব ব্যক্তিদের সন্ধানের দাবি জানান তাদের স্বজনেরা। আগামী 10 অক্টোবর পর্যন্ত গুমের তথ্য দেয়া যাবে কমিশনে। আমরা জানি যে ফেরত আসেনি এরকম মানুষের সংখ্যা 155-রও বেশি, বাট তারপরেও অনেক মানুষ কিন্তু 5ই আগস্টের পরে আসছেন আমাদের মধ্যে, এবং আমরা চাই তারা যেন প্রপারলি সাবমিশনটা করতে পারে এবং ইনভেস্টিগেশনটা প্রপার হয়, তাহলে আমরা তথ্যগুলো পাই যে আমাদের স্বজনরা কোথায় আছে। সব জায়গায় আমরা সমাবেশ করছি, করার পরেও আমাদের কোনো এখন পর্যন্ত আমরা হদিশ পাই নাই। আমার স্বামী যেখানে আছে সেখান থেকে যেন তার খোঁজটা আমাদেরকে দেওয়া হয়। 2012 সালের এই দিনে 75 বছর বয়সে ইন্তেকাল করেন বরেণ্য সাংবাদিক, এনটিভির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউস সামাদ। মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন সত্যের পক্ষের কণ্ঠস্বর। গণমাধ্যম এবং সংবাদকর্মীদের উন্নয়নে সদা সোচ্চার ছিলেন তিনি। আতাউস সামাদের বর্ণাঢ্য জীবনের কিছু কথা তুলে ধরছেন নূর হোসেন। 2012 সালের 26 সেপ্টেম্বর রাতে ইন্তেকাল করেন প্রবীণ সাংবাদিক আতাউস সামাদ। প্রথিতযশা এই সাংবাদিকের জন্ম 1937-এর নভেম্বরে। শিক্ষক বাবার বদলির চাকরির সুবাদে পরিবারের সঙ্গে ঘুরেছেন অবিভক্ত বাংলার নানা জেলায়। তার স্কুল জীবন শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ইন্দ্রজ মল মিডল ইংলিশ স্কুলে। 1959 সালে অনার্স পরীক্ষার পর সাব এডিটর পদে যোগ দেন দৈনিক সংবাদে। তার রিপোর্টিংয়ে যাত্রা শুরু দৈনিক আজাদে। সংবাদের পেছনে ছুটে চলা এই মানুষটি কাজ করেছেন
পাকিস্তান অবজারভার, বিবিসি, বাসস, দি সান সহ অনেক গণমাধ্যমে। আর সম্পাদনা করেন নিজের প্রকাশিত সাপ্তাহিক এখন। সাংবাদিকদের অধিকার আদায়ে বরাবরই উচ্চকণ্ঠ ছিলেন আতাউস সামাদ। 2 মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ইউনিয়ন করার অপরাধে একাধিকবার চাকরিচ্যুত হন। 1982 সালে যোগ দেন বিবিসিতে। এ সময় স্বৈর শাসক এরশাদের বিরুদ্ধে গণ আন্দোলনের সময় এদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় থাকতেন বিবিসিতে আতাউস সামাদের রিপোর্ট শোনার জন্য। বিবিসিতে কাজ করার সময় আমি লক্ষ্য করেছি তিনি বিবিসি চাইতেও একটা বড় স্ট্যান্ডার্ড সেট করেছিলেন, সেটা হচ্ছে আতাউস সামাদ স্ট্যান্ডার্ড বলা চলে। আতাউস সামাদ সবসময় মানুষের মুক্তির যে সংগ্রাম, সেই সংগ্রামের পক্ষে ছিলেন। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের দায়ে নির্ভীক এই সাংবাদিককে তখন গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করে স্বৈরাচারী সরকার। বর্ণাঢ্য জীবনের অধিকারী আতাউস সামাদ খণ্ডকালীন শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে। 1998 সালে বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেয়ার পর কলাম লিখেছেন বিভিন্ন সংবাদপত্র ও সাময়িকীতে। দৈনিক আমার দেশের উপদেষ্টা সম্পাদক পদেও কাজ করেন। 2007 সালে এনটিভিতে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপমহাদেশের এই প্রখ্যাত সাংবাদিক। ওনার হাত ধরেই আমার দেশ পত্রিকা প্রতিষ্ঠা করেছিলাম। আমার যখন বিপদের সময়, বিশেষ করে এনটিভি যখন আগুনে পুড়ে যায়, তারপরে এই মহা বিপদের সময় উনি আমার দেশের পাশাপাশি এনটিভির হাল ধরেছিলেন দেখে আজকে এনটিভি এই পর্যায়ে আছে। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য 1992 সালে পেয়েছেন 21 পদক। তার লেখা একমাত্র বই এই কালের বয়ান সব কালের পাঠকের কাছে সমাদৃত হবার দাবি রাখে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জনের মৃত্যুর ঘটনার পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে ঢাকা সেনানিবাসে নিহত সেনা কর্মকর্তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের সময় কথা বলেন তিনি। এ সময় তানজিম সরওয়ারের নির্জনের বাবা সরওয়ার জাহান দেলোয়ার তার সন্তানের স্মৃতি সংরক্ষণের দাবি জানান সরকারের কাছে। উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, লেফটেন্যান্ট তানজিমের নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীরভাবে শোকাহত। দেশের তরুণদের জন্য সাহস এবং দেশপ্রেমিক মানুষের প্রতীক হয়ে থাকবেন লেফটেন্যান্ট তানজিম। এছাড়া তাকে হত্যার পেছনের অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম। দুর্গাপূজাকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন আইজিপি মইনুল ইসলাম। রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। আইজিপি বলেন, দীর্ঘদিন ধরে এদেশে শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। পূজা আয়োজনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থায় থাকবে বলে জানান পুলিশ মহাপরিদর্শক। সাময়িক সংকটের পরে থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলেও দাবি করেন তিনি। বলেন, দেশের প্রায় 500 থানা এবং পুলিশের টহল গাড়ি পোড়ানো হয়েছিল। এর মধ্যে গাড়িগুলো প্রতিস্থাপন করা হয়েছে বলে জানান পুলিশ প্রধান। এই উৎসবটা অত্যন্ত শান্তিপূর্ণ হবে এবং এখানে হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা তারা এটাকে একবারে পুরোপুরি নিরাপত্তার সঙ্গে তাদের ধর্মীয় সাড়ম্বরে সেটি পালন করবে এবং বাংলাদেশ পুলিশ সেখানে পূর্ণ নিরাপত্তা দিবে। কোনো ধরনের কোনো আশঙ্কা আছে কিনা জঙ্গি হামলা বা হুমকি? না, এই ধরনের কোনো আশঙ্কা এখনো নাই। তবে আমরা নিরাপত্তার জন্য কোনো ছাড় দিতে চাই না। মৌসুমী বায়ুর প্রভাবে মুষলধারে বৃষ্টি হয়েছে রাজধানী জুড়ে। সকাল থেকে ঢাকা সহ সারা দেশে মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টির কারণে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হয় যানজটের, বিপাকে পড়েন অফিসগামী মানুষ। এছাড়া টানা বৃষ্টির কারণে কোনো সড়ক এবং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তবে গত সপ্তাহে টানা ভ্যাপসা গরমের সাথে অতি আর্দ্রতায় নাকাল নগরবাসীকে গরম থেকে স্বস্তি দিয়েছে এই বৃষ্টি। কমে এসেছে তাপমাত্রা। এদিকে সমুদ্র বন্দর সমূহে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়াও বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোনো জায়গায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
নগদ নিবেদিত অর্থনীতির খবর। আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে 12 মেট্রিক টন ইলিশের প্রথম চালান বেনাপোল বন্দর দিয়ে ভারতে পৌঁছেছে। 3 আমদানিকারক প্রতিষ্ঠানের 3টি ট্রাক কর্তৃপক্ষের অনুমতি পাবার পর বেনাপোল বন্দর থেকে ভারতের পেট্রাপোল বন্দরে গিয়ে পৌঁছায়। ভারতের অনুরোধে বাংলাদেশ সরকার 49টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী 12 অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানিয়েছেন বেনাপোল মৎস্য কর্মকর্তা, যার প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য $10 বা বাংলাদেশি টাকায় 1180 টাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়া NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।